উভয় পদে বিভক্তি অলুক দ্বন্দ্ব, পূর্ব পদে বিভক্তি প্লাস পরপদ প্রধান অলুক তৎপুরুষ, পূর্ব পদে বিভক্তি প্লাস নতুনত্ব প্রধান অলুক বহুব্রী। সমস্ত পদে সাধারণত কখনো বিভক্তি থাকে না, তাহলে সমস্ত পদে সাধারণত বিভক্তি থাকবে না। আর যদি কখনো বিভক্তি থাকে, মানে ব্যাপারটা হচ্ছে নিয়ম অনুসারে বিভক্তি থাকে না, যদি কখনো বিভক্তি থাকে তাহলে সেটা 100% হচ্ছে অলুক সমাস। কোন সমাস? অলুক সমাস। অলুক সমাস তার মানে অলুক মানে জানলাম যে সমস্ত পদে বিভক্তি থাকবে। অলুক মানে কি জানলাম? সমস্ত পদে বিভক্তি থাকবে। অলুক শব্দের অর্থ হচ্ছে বিভক্তি লোপ পায় না। তাহলে সমস্ত পদে যদি কখনো বিভক্তি থাকে তাহলে সেটাকে বলবো আমরা অলুক সমাস। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সেটা কি অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ নাকি অলুক বহুব্রী? মনে রাখতে হবে, একটু আগে আমরা দেখলাম যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে হচ্ছে কোন পদটা প্রধান? দুই পদের অর্থই প্রধান, তার মানে পূর্বপদ এবং পরপদ দুটাকেই বোঝাচ্ছে। আর তৎপুরুষ মানে হচ্ছে আমরা জানি পর পদের অর্থটা কি হচ্ছে? প্রধান হচ্ছে। আর বহুব্রীর ক্ষেত্রে আমরা জানি যে একটা নতুন অর্থ কি হচ্ছে? প্রধান হচ্ছে। তাহলে নতুন অর্থ কি হচ্ছে? প্রধান হচ্ছে। এবার খেয়াল করে দেখো, তোমাদের ক্যালকুলেশন তোমরা নিজেরাই মিলাইছো। দেখো, প্রথমত জানলাম কি অলুক মানে 100% বিভক্তি থাকবে। এখন কিভাবে বুঝবা যে বিভক্তি থাকবে? এই যে দেখো, জলে স্থলে, তাহলে দেখো তো জলের তো মূল শব্দ হচ্ছে জল, এখানে একটা বিভক্তি আছে এ বিভক্তি। আবার দেখো এখানে একটা কি বিভক্তি আছে, আবার দেখো এখানে একটা কি বিভক্তি আছে, এখানে একটা বিভক্তি আছে, এখানে আছে, আবার এখানেও বিভক্তি আছে, আবার এখানেও বিভক্তি আছে। দেখো প্রত্যেকটাতে কি আছে? বিভক্তি আছে। প্রত্যেকটাতে কি আছে? বিভক্তি আছে। প্রত্যেকটাতে কি আছে? বিভক্তি আছে। প্রত্যেকটাতেই কি আছে? বিভক্তি আছে। প্রত্যেকটাতেই বিভক্তি আছে। খেয়াল করে দেখছো, প্রত্যেকটা সমস্ত পদে বিভক্তি আছে। এখন তোমরা তো এইটা বুঝছেন যেগুলো প্রত্যেকটা একটা করে অলুক সমাস। এটা কে কে বুঝছেন একটু সবাই কমেন্ট করে বলেন। যারা বুঝছেন যেগুলো প্রত্যেকটাই একটা করে অলুক সমাস, এখন কোন অলুক এটা জানার দরকার নেই, আগে এইটা বলো যে এইটা প্রত্যেকটা একটা করে যে অলুক সমাস, এইটা সবাই বুঝতে পারছো কিনা? যে সমস্ত পদে বিভক্তি থাকলে সেটা হচ্ছে কি সমাস? অলুক সমাস। এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আল্লাহর রহমতে নাই। কিন্তু বিষয়টা হচ্ছে কোন অলুক কেমনে বুঝবো? দেখো, এই যে জলে স্থলে আমরা যে লিখছি, খেয়াল করে দেখো, এই জলে স্থলে পুরো কথাটা দ্বারা শুধু কি জলকে বোঝায়? শুধু কি স্থলকে বোঝায়? না, ব্যাপারটা হচ্ছে জলে স্থলে দ্বারা জলকেও বোঝায়, আবার কি স্থলকেও বোঝায়। সেম ভাবে দেখো, দেশে বিদেশে দ্বারা কি, আমি যদি বলি যে আমি দেশে বিদেশে ঘুরি, তার মানে আমি কি শুধু দেশে ঘুরি? আমি কি শুধু বিদেশে ঘুরি? না, আমি দুই জায়গায় ঘুরি। তার মানে এই যে কথাগুলো আছে, এই দিকের যেগুলো আছে, এগুলো প্রত্যেকটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, দেশে বিদেশে দুটাকে বোঝাচ্ছে, ঘরে বাইরে দুটাকে বোঝাচ্ছে, কোলে পিঠে দুটাকে বোঝাচ্ছে, পথে প্রান্তরে দুটাকে বোঝাচ্ছে। তার মানে দেখো তো এই দিকের বাম দিকের গুলো সবগুলোরে হচ্ছে কি দুইটা পদের অর্থে কি হচ্ছে? প্রধান হচ্ছে। তাহলে উভয় পদের অর্থ প্রধান হলে কোন সমাস ভাইয়া? দ্বন্দ্ব সমাস। উভয় পদের অর্থ প্রধান হলে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। উভয় পদের অর্থ প্রধান হলে দ্বন্দ্ব সমাস। আর যেহেতু বিভক্তি আছে মানে অলুক সমাস, এটা তো আমরা আগেই বের করছি। আর দুইটা পদের অর্থ প্রধান মানে কি? দ্বন্দ্ব সমাস। তাহলে দুইটা মিলে কি হয়ে গেল? অলুক দ্বন্দ্ব। এখন দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা সর্বদাই ব্যাস বাক্যের মাঝে একটা করে ও বসাবো। কি বসাবো? ও বসাবো। তাহলে কি হবে? ব্যাস বাক্যটা কি হবে? জলে ও স্থলে। তাহলে সবাই একটু কমেন্ট করে বলো তো, দেশে বিদেশের ব্যাস বাক্যটা কি হবে? তার মানে কি দাঁড়াইলো? যদি বিভক্তি থাকে অলুক সমাস, আর যদি দুইটা পদের অর্থ প্রদান হয় তাহলে দ্বন্দ্ব সমাস। তাহলে দুইটা মিলে হয়ে গেল অলুক দ্বন্দ্ব। এরকম করে ঘরে বাইরে, ঘরেও বাইরে, তাহলে কি হবে? কোলে পিঠে, তাহলে কি হবে? কোলেও পিঠে, পথে প্রান্তরে, পথেও প্রান্তরে। অলুক তৎপুরুষে আসি, খেয়াল করে দেখুন, প্রত্যেকটার ক্ষেত্রে বিভক্তি আছে। প্রত্যেকটার ক্ষেত্রে বিভক্তি আছে, তার মানে এটা হচ্ছে যে অলুক সমাস। সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কারণ বিভক্তি আছে মানে কি? অলুক সমাস। এখানে আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু বিষয়টা হচ্ছে, এবার খেয়াল করে দেখো তো, সোনার তরী, সোনার হোক, মাটির হোক, আর কাঠের হোক, অ্যাকচুয়ালি এখানে সোনাটাকে বোঝাচ্ছে নাকি তোমার তরীটাকে বোঝাচ্ছে? এটা কিন্তু সোনাটাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? তরীকে। খেয়াল করে দেখো। আবার দেখো, মনের মানুষ, এখন তোমার মনের মানুষ হোক ভাই, আর তোমার যেখানকারে মানুষ হোক না কেন, এখানে মনটাকে বোঝাচ্ছে না, অ্যাকচুয়ালি তোমার বয়ফ্রেন্ডটাকে বোঝাচ্ছে, তোমার গার্লফ্রেন্ডটাকে বোঝাচ্ছে, তোমার ওয়াইফকে বোঝাচ্ছে, তোমার হাজবেন্ডকে বোঝাচ্ছে। ওকে, এবার দেখো গরুর গাড়ি। অনেকে আমাকে দেখে ভাববেন যে আমি মনে হয় গরু বানানটা ভুল হয়েছে। না, গরু বানানে বাংলা অভিধান অনুসারে গয়ের সাথে ওকার হবে, এই জন্য গরুর বাড়ি আমরা ওকার দিয়ে লিখছি। এবার দেখুন গরুর গাড়ি, এখন গরুর গাড়ি হোক, ভেড়ার গাড়ি হোক, মহিষের গাড়ি হোক, আর যার গাড়ি হোক না কেন, গরুটা প্রধান নয়, গাড়িটা প্রধান। এবার দেখো ভোরের পাখি, ভোরের পাখি, রাতের পাখি, সন্ধ্যার পাখি, দুপুরের পাখি, সকালের পাখি, যে কোনো সময় হোক না কেন ভোরটা প্রধান নয়, পাখিটাকে বোঝাচ্ছে কি? প্রধান। মামার বাড়ি, নানার বাড়ি, চাচার বাড়ি, শ্বশুর বাড়ি,
যেটাই হোক না কেন অ্যাকচুয়ালি কি এখানে বাড়িটা প্রধান। তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কোন পদ প্রধান হচ্ছে? পরপদ। থ্যাংক ইউ। তাহলে পরপদের অর্থ প্রধান হলে তিনটা সমাস হয়, আমরা জানি আসছি। একটা হচ্ছে দ্বিগু, একটা হচ্ছে তৎপুরুষ, একটা হচ্ছে কর্মধারায়। কোথা জানি আসছি? এই যে দেখো, আমরা এখানে জানছিলাম যে দ্বিগু সমাসের ক্ষেত্রে, তৎপুরুষের ক্ষেত্রে এবং কর্মধারার ক্ষেত্রে পরপদটা প্রধান হচ্ছে। ওকে, তো পরপদটা যদি প্রধান হয় তাহলে তিনটা সমাস হয়। এখন বিষয়টা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে এইখানে পরপদটা প্রধান হয়েছে এটা তৎপুরুষেই হবে? কেমনে বুঝবেন? বোঝার জন্য আর একটা কৌশল আছে। দেখেন, মনে রাখবা কর্মধারায়ের মধ্যে কখনো কোনো অলুক ভাগ নাই, আবার দ্বিগুর মধ্যে কোনো অলুক ভাগ নাই। তাহলে কোথায় আছে? তৎপুরুষে আছে। আর যেহেতু পরপদটা প্রধান, অবশ্যই তিনটা সমাসের মধ্যে একটা হবে, হয় দ্বিগু, নাহলে তৎপুরুষ, নাহলে কি কর্মধারায়। এখন দ্বিগুতে অলুকের ভাগ নাই, কর্মধারায় অলুকের ভাগ নাই, তাহলে 100% সেটা অলুক তৎপুরুষ। এখন অলুক কেন সেটা তো তুমি আগেই বুঝছেন যে বিভক্তি আছে, সেটা তো আগেই বুঝছেন যে বিভক্তি আছে। তার মানে এটা হয়ে গেল কি সবগুলাই অলুক তৎপুরুষ। আর অলুক তৎপুরুষের ক্ষেত্রে তুমি ব্যাস বাক্য কি করবেন? সমস্ত বাক্যটা যা আছে ঠিক ব্যাস বাক্যটা তাই হবে। তাহলে কি হবে? সোনার তরি, সোনার তরি। যাই হোক ভাই, এতগুলো মানুষের মনের মানুষ হতে পারবো না। আসো আমরা মাথায় পাগড়ি দিয়ে এখন বিয়েতে যাই। ওকে, মাথায় পাগড়ি দিয়ে এখন বিয়েতে যাই। মানেটা কি দেখেন, এখানে একটা বিভক্তি আছে, খেয়াল করে দেখেন। কথায় পটু বিভক্তি আছে, কানে চশমা বিভক্তি আছে, গলায় গামছা বিভক্তি আছে, মাথায় ছাতা বিভক্তি আছে, প্রত্যেকটার ক্ষেত্রে বিভক্তি আছে। তার মানে এগুলো প্রত্যেকটা একটা করে অলুক সমাস। কি সমাস? অলুক সমাস। বিভক্তি আছে মানে প্রত্যেকটা একটা করে কি সমাস? অলুক সমাস। এটা নিয়ে কারো প্রশ্ন আমাদের নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া এটাও তো অলুক সমাস, তাহলে এটা অলুক দ্বন্দ্ব নাকি অলুক তৎপুরুষ বুঝবো কিভাবে? দেখেন, এখানে মাথায় পাগড়ি বলতে অ্যাকচুয়ালি মাথাকে বোঝায় না। এই মাথায় পাগড়ি দ্বারা কাকে বোঝাচ্ছে? বরকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? বরকে বোঝাচ্ছে। কথায় পটু দ্বারা কোন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। কানে কলম, কানকেও বোঝায় না, কলমকে বোঝায় না। অনেক সময় তোমরা ক্লাস টাইমে এখানে কানে একটা কলম দিয়ে রাখো না, এইটাকে বলা হচ্ছে কানে কলম। তার মানে কানকেও বোঝায় না, কলমকেও বোঝায় না। কাকে বোঝাচ্ছে? সম্পূর্ণ একটা নতুন অর্থ, মানে আমাকেই বোঝাচ্ছে, আমি যে ব্যক্তিটা পড়ে আছে। গলায় গামছা কোন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, মাথায় ছাতা কোন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে সম্পূর্ণ নতুন অর্থ প্রদান মানে কি? বহুব্রী সমাস। কোন সমাস? বহুব্রী সমাস। আর বিভক্তি আছে মানে কি? অলুক সমাস। তাহলে এবার ব্যাস বাক্যটা কিভাবে করব? শুধু শেষে যার বসাবো। তাহলে কি লিখবো? মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি যার। কথায় পটু যিনি বা যে বা যারা। ঠিক আছে, তাহলে এটা ব্যাস বাক্য কি হবে? কথায় পটু যিনি, যে অথবা যারা। তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। কথায় পটু যে বলতে পারো, কথায় পটু যিনি বলতে পারো, কথায় পটু যারা বলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু কানে কলম কি হবে? তাহলে কানে কলম যার, গলায় গামছা, গলায় গামছা যার, মাথায় ছাতা, মাথায় ছাতা যার। ওকে, এখানে বিভক্তি কয়টা পদে আছে? এখানে কয়টা পদে আছে? এখানে কয়টা পদে আছে? প্রত্যেকটা ক্ষেত্রে সেম। তাহলে দেখো এইখানকার ক্ষেত্রে দুইটা পদেই বিভক্তি আছে। তাহলে যদি কখনো দুইটা পদেই বিভক্তি থাকে তাহলে সেটা 100% অলুক দ্বন্দ্ব। শেষ। বুঝছো নাকি বুঝো নাই? এবার সামারাইজ করলাম। সামারাইজটা কি? দুইটা পদেই যদি কখনো বিভক্তি থাকে, দুইটা পদেই যদি কখনো বিভক্তি থাকে তাহলে সেটা 100% অলুক দ্বন্দ্ব। সেটা 100% কি? অলুক দ্বন্দ্ব। অলুক কি? দ্বন্দ্ব। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, এইখানকার ক্ষেত্রেও দেখো, এখানকার ক্ষেত্রেও পূর্বপদে মানে পূর্বপদে বিভক্তি, এখানেও সেম। প্রত্যেকটা ক্ষেত্রে কি? পূর্বপদে বিভক্তি। এখানকার ক্ষেত্রেও পূর্বপদে বিভক্তি, পূর্বপদে বিভক্তি। এখন তাহলে এইটা আবার কেমনে বলবো? তাহলে মনে রাখবা, দুই পদে বিভক্তি থাকলে অলুক দ্বন্দ্ব, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু যদি পূর্বপদে বিভক্তি থাকে তাহলে দুইটা সমাস হইতে পারে, একটা অলুক তৎপুরুষ, একটা অলুক বহুব্রী। বুঝবো কিভাবে? যদি পরপদটা প্রদান হয়, যদি পরপদটা প্রদান হয় তাহলে কি? তৎপুরুষ। আর যদি নতুন অর্থ বা অন্য কোন একটা অর্থ প্রদান হয় তাহলে বহুব্রী। এবার দেখো তো পূর্বপদে বিভক্তি আছে কিনা। তাহলে এইটাতে আমরা জানবো কি? এইটাতে আমরা জানলাম যে পূর্বপদে বিভক্তি থাকবে এবং একটা নতুন অর্থ কি থাকবে? প্রধান থাকবে। তাহলে পূর্বপদে কি থাকবে? বিভক্তি থাকবে। পূর্বপদে বিভক্তি। তাহলে এবার বলেন, পূর্বপদে বিভক্তি প্লাস নতুন অর্থ যদি প্রদান হয় তাহলে কোন সমাস হবে? অলুক বহুব্রী। দুই পদে বিভক্তি অলুক দ্বন্দ্ব, সামনে বিভক্তি পরপদ প্রধান অলুক তৎপুরুষ, সামনে বিভক্তি নতুন অর্থ প্রধান অলুক বহুব্রী। শেষ। এইটুক কথা শুধু মনে রাখবা। ওকে, তাহলে আমরা চলে যাব এবার নেক্সট। সমস্ত পদে যদি কখনো বিভক্তি থাকে তাহলে সেটা 100% অলুক সমাস। এটা নিয়ে কারো সমস্যা নাই। এখন যদি উভয় পদে বিভক্তি থাকে তাহলে সবাই দেখো, উভয় পদে বিভক্তি মানে অলুক দ্বন্দ্ব। এবার পূর্ব পদে বিভক্তি আর পরপদ প্রধান মানে অলুক তৎপুরুষ, পূর্ব পদে বিভক্তি মানে নতুন অর্থ প্রধান অলুক বহুব্রী। শেষ। তিনটা কথা বললাম। কি বললাম? উভয় পদে বিভক্তি অলুক দ্বন্দ্ব, পূর্ব পদে বিভক্তি প্লাস পরপদ প্রধান অলুক তৎপুরুষ, পূর্ব পদে বিভক্তি প্লাস নতুন অর্থ প্রধান অলুক বহুব্রী।